প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এখন ভালোই আছো। বাড়িতে সুস্থ থেকো, এই পরিস্থিতিতে ভালো থেকো এবং সেই সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যেও। তো তোমরা যাতে পড়াশোনাটা বাড়িতে বসে করতে পারো সেই জন্য আমরা বিভিন্নভাবে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আজ আমি ক্লাস 7 এবং ক্লাস 8 এই দুটি ক্লাসেরই সংস্কৃত ব্যাকরণের একটি টপিক ক্রিয়াপদের প্রয়োগ, এটা আলোচনা করব। ক্লাস 7 এর টেক্সট বইতে আছে ষষ্ঠ পাঠ এবং ক্লাস 8 ব্যাকরণ বইতে আছে অষ্টম পাঠ। তো ক্রিয়াপদের প্রয়োগ এটা আলোচনা করার আগে আমরা পদের সংজ্ঞা প্রসঙ্গে একটু আলোচনা করে নিই। পদ কাকে বলে? এটা আমরা বাংলাতে পড়েছি বা ইংলিশেও পড়েছি, আমরা সংস্কৃতে পড়বো এরপরে। পদ কাকে বলে? পদের সংজ্ঞা প্রসঙ্গে ওদের সংস্কৃতে বলা হয়েছে সুপ্তিগন্তম পদম। সুপ্তিগন্তম পদম অর্থাৎ সুপ বিভক্তিযুক্ত শব্দ এবং তিন বিভক্তিযুক্ত ধাতুকে পদ বলে। অর্থাৎ শব্দের সঙ্গে সুপ বিভক্তি যুক্ত করে পদ পাওয়া যায়, আবার ধাতুর সঙ্গে সুপ বিভক্তি করেও পদ পাওয়া যায়। যদি উদাহরণ দেওয়া হয় তাহলে ধরো নরযুক্ত সু হচ্ছে সুপ বিভক্তি, সমান হবে নরযুক্ত সু, নর শব্দ, আর সু হচ্ছে সু বিভক্তি। এই নর শব্দের সঙ্গে সু বিভক্তি যুক্ত করে হলো নারাহ। আবার গম ধাতু, একটা ধাতু দিয়ে উদাহরণ দিই। গম ধাতু যুক্ত তি সমান গচ্ছতি। গম হলো ধাতু আর তি হলো তিন বিভক্তি, তো গঠিত হলো গচ্ছতি। অতএব আমরা দেখতে পেলাম যে পদ দুভাবে গঠিত হচ্ছে। পদ দুভাবে গঠিত হচ্ছে। একটা হলো শব্দযুক্ত বিভক্তি সমান কি হবে? নামপদ। আবার ধাতু যুক্ত বিভক্তি সমান কি হবে? ক্রিয়াপদ। শব্দযুক্ত বিভক্তি সমান নামপদ গঠিত হয়, আর ধাতুযুক্ত বিভক্তি সমান ক্রিয়াপদ গঠিত হয়। আবার নামপদকে চারটে ভাগে ভাগ করা যায়, এটা আমরা বাংলাতেও পড়েছি। একটা হলো বিশেষ্য, দুই বিশেষণ, তিন সর্বনাম, আর 4 নাম্বার হলো অব্যয় পদ। অব্যয়। অতএব পদ মোট 5 প্রকার হলো। নামপদ 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এবং এখানে রয়েছে ক্রিয়াপদ। অতএব পদ মোট 5 প্রকার। এখন আমরা আলোচনা করব ক্রিয়াপদ নিয়ে। আমরা আলোচনা করব ক্রিয়াপদ সম্পর্কে। ক্রিয়াপদ কাকে বলে? না, যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায়, অর্থাৎ এক কথায় কাজ বোঝায়, তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। এখন আমরা আলোচনা করব এই ক্রিয়াপদটাকে আমরা বাক্যে কিভাবে প্রয়োগ করব। বাক্যে প্রয়োগ করতে হলে, ক্রিয়াপদকে বাক্যে প্রয়োগ করতে হলে আমাদেরকে
কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। তো ক্রিয়াপদ প্রয়োগ করতে হলে তার আগে আমাদেরকে তিনটে বিষয় জানতে হবে। সেটা হলো পুরুষ, বচন এবং ক্রিয়ার কাল। এই তিনটে বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। ক্রিয়াপদের প্রয়োগ করতে হলে তিনটে বিষয় অবশ্যই জানতে হয়। সেটি হলো পুরুষ, দ্বিতীয় হচ্ছে বচন এবং ক্রিয়াকাল। এই তিনটি বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রথম আলোচনা করছি পুরুষ। পুরুষ কাকে বলে? না, যার মাধ্যমে আমরা কর্তার শ্রেণীবিভেদ করে থাকি। কর্তার শ্রেণীবিভেদ করে থাকি যার মাধ্যমে, সেটি হলো পুরুষ। এই পুরুষকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। তো কর্তা যদি আমি, আমরা দুজন, আমরা হয়, তাহলে ক্রিয়াপদটা হবে উত্তম পুরুষের রূপ। যদি কর্তা হয় তুমি, তোমরা দুজন, তোমরা, তাহলে মধ্যম পুরুষের রূপ হবে ক্রিয়াপদে। এবং কর্তা যদি আমি, আমরা দুজন, আমরা এবং তুমি, তোমরা দুজন, তোমরা, এই ছটা বিষয় বাদ দিয়ে অন্য যে কোনো হয়, সে, তাহারা, রাম, শ্যাম, যদু, মধু, যাই হোক না কেন, আমি, আমরা দুজন, আমরা এবং তুমি, তোমরা দুজন, তোমরা, এই ছটা বিষয় বাদ দিয়ে সব প্রথম পুরুষের বিষয়। অতএব ক্রিয়াপদ প্রয়োগ করতে হলে এই পুরুষ অনুযায়ী যে কর্তাগুলো, সেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ক্রিয়াপদ প্রয়োগ করতে হলে অবশ্যই আমাকে কর্তার দিকে তাকাতে হবে। কর্তা ছাড়া আমি কিন্তু ক্রিয়াপদ নির্ণয় করতে পারবো না। কর্তা অনুযায়ী ক্রিয়াপদ গঠিত হয়। এরপরে আসছে দ্বিতীয় বচন। বচন কাকে বলে? না, যার মাধ্যমে সংখ্যা বোঝায় তাকে বলা হচ্ছে বচন। এই বচনকেও আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক বচন, দ্বিতীয় হচ্ছে দ্বিবচন এবং বহুবচন। যদি একটি বোঝায় তাহলে এক বচন হয়, দুটি বোঝালে দ্বিবচন হয়, আর দুইয়ের বেশি বোঝালে বহুবচন হয়। বহুবচনের রূপ করতে হয় ক্রিয়াপদে। কর্তার দিকে তাকাবো। কর্তা যদি এক বচনে থাকে তাহলে ক্রিয়াপদটাকেও আমরা এক বচন করব। কর্তা যদি দ্বিবচনে থাকে তাহলে ক্রিয়াপদটাকে আমরা দ্বিবচন করব। এবং কর্তা যদি দুইয়ের বেশি হয় তাহলে আমরা সেটাকে বহু বচনে রূপ করব। আর জানতে হবে আমাদেরকে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল কাকে বলা হয়? না, যে সময়ে ক্রিয়া সংঘটিত হয়, ক্রিয়াটা যে সময়ে ঘটছে তাকে বলা হয় কি? ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। যেগুলো বাংলাতে করেছি, ইংলিশে করেছি, ঠিক সেই রকম ভাবে আমরা সংস্কৃতও তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো বর্তমান কাল, বর্তমান কাল, দুই অতীত কাল এবং তিন নাম্বার ভবিষ্যৎ কাল। এখন বর্তমান কাল, যদি ক্রিয়াপদটা বর্তমান কাল থাকে তাহলে আমরা সংস্কৃতে লটের রূপ করব। সংস্কৃতে মোট ধাতু বিভক্তি আছে 10টি, তার মধ্যে আমরা পড়েছি মাত্র 5টি: লট, লোট, লং, বিধিলিং এবং রিট। বর্তমান কালে এই ধাতু বিভক্তিগুলোর মধ্যে আমরা বর্তমান কালে লটের রূপ ব্যবহার করব। অতীতকাল, অতীতকাল বোঝাতে আমরা লং এর রূপ ব্যবহার করব।
আর ভবিষ্যৎকাল বোঝাতে আমরা লিট, ভবিষ্যৎকাল বোঝাতে আমরা লিটের রূপ ব্যবহার করব। এছাড়াও এই তিনটে ছাড়াও আমরা আরো দুটো বিভক্তি পাঠ করেছি, সেটি হলো লোড এবং বিধিলিঙ্গ। লোড কি অর্থে হয়? আমরা লোডের রূপ ব্যবহার করি আদেশ, আমরা লোডের রূপ ব্যবহার করি আদেশ, উপদেশ, আদেশ, উপদেশ, প্রার্থনা, অনুজ্ঞা প্রভৃতি বোঝাতে। আমরা লোটের রূপ ব্যবহার করি আদেশ, উপদেশ, প্রার্থনা, অনুজ্ঞা প্রভৃতি বোঝাতে। আর বিধিলিঙ্গ, বিধিলিঙ্গ ব্যবহার করি আমরা উচিত অর্থ এবং সম্ভাবনা অর্থ। উচিত অর্থ এবং সম্ভাবনা অর্থ। উচিত অর্থ এবং সম্ভাবনা অর্থ আমরা বিধিলিঙ্গের রূপ ব্যবহার করি। তাহলে আমি বলেছিলাম যে ধাতু বিভক্তি মোট 10টা, 10টার মধ্যে আমরা 5টা পাঠ করি। একটা হচ্ছে লট, আর একটা লং, তৃতীয় হচ্ছে রিট, লোড আর বিধিলিঙ্গ। আর বাকি 5টার প্রয়োগ খুবই কম, তো সেগুলো হায়ার স্টাডিতে রয়েছে, ওগুলো পরে জানবে। এখন আপাতত এই 5টা আমরা করছি, এই 5টা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এটা গেল ক্রিয়ার কাল। তো এটা জানার পর আমরা প্রয়োগ করব কিভাবে, উদাহরণ দিয়ে বোঝাই। ক্রিয়াপদটাকে আমরা প্রয়োগ করব কিভাবে, তার আগে আমি একটা ছকের মাধ্যমে ওই কর্তা অনুযায়ী, পুরুষ অনুযায়ী যে কর্তা এবং বচন, সেটা একটা ছকের মাধ্যমে আমি দেখাচ্ছি। তারপরে আমি ক্রিয়াপদের প্রয়োগটা আলোচনা করব, কিভাবে আমরা বাক্যে প্রয়োগ করব। একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। পুরুষ এবং বচন অনুযায়ী কর্তা, এক বচন, বচন হচ্ছে 3টে পরপর এখানে লিখবো। যেমন আমরা ধাতুরূপে স্ট্রাকচারটা দেখেছি, এক বচন, দ্বিবচন আর হচ্ছে বহু বচন। এখানে আপনার প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, আর উত্তম পুরুষ। প্রথমের দিকে আমি যখন পুরুষ আলোচনা করেছিলাম তখন কর্তাগুলো বলেছিলাম। তাহলে উত্তম পুরুষের এক বচনের কর্তা হবে আমি, সংস্কৃতে অহম। দ্বিবচনে হবে আমরা দুজন, সংস্কৃতে হবে আবাম। আর বহুবচনে হবে আমরা, সংস্কৃতে হবে বয়ম। ঠিক একই রকম ভাবে মধ্যম পুরুষের এক বচনের কর্তা হবে তুমি, ব্র্যাকেটে ত্বম। সংস্কৃতে যদি হয় ত্বম, দ্বিবচনে হবে তোমরা দুজন,
সংস্কৃতে হবে যুবা, এবং বহুবচনে হবে তোমরা, সংস্কৃতে হবে জুইরম। এরপরে আসছি প্রথম পুরুষ। প্রথম পুরুষ আমি বলেইছি যে আমি, আমরা দুজন আমরা, তুমি, তোমরা দুজন তোমরা, এই 6টি কর্তা বাদ দিয়ে বাকি সব প্রথম পুরুষ। তবুও আমি এখানে লিখছি সে, সংস্কৃতে হবে স, বা স্ত্রীলিঙ্গ করলে হবে সা, ক্লিবলিঙ্গে তৎ। তারা দুজন দ্বিবচন, তারা দুজন ব্র্যাকেটে হবে তো, সংস্কৃতে যদি বলি তাহলে হবে তো। আর বহুবচন হবে তারা, সংস্কৃতে লিখতে হবে তে। এই সে তারা, এই সে তারা দুজন আর তারা, এগুলো ছাড়াও আমি বলেছি যে রাম, শ্যাম, যদু, মধু যা আছে বাকি এই 6টি উত্তম পুরুষ আর মধ্যম পুরুষের এই 6টি কর্তা বাদ দিয়ে বাকি সবই প্রথম পুরুষের বিষয়। তো এরপরে আমি এই ক্রিয়াপদকে কিভাবে বাক্যে প্রয়োগ করব সেটা আমি দেখাচ্ছি। যে ক্রিয়াপদকে বাক্যে প্রয়োগ করতে গেলে আমাদেরকে কয়েকটা স্টেপ মেনটেন করতে হবে। স্টেপ বাই স্টেপ আলোচনা করলে আমরা যদি স্টেপ বাই স্টেপ প্রয়োগ করার চেষ্টা করি তাহলে কিন্তু ক্রিয়াপদটা প্রয়োগ করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম। তো এরপর দেখেছি ক্রিয়াপদের প্রয়োগ। ধরে আমি একটা বাক্য বললাম, ছেলেটি ভাত খাচ্ছে, বাংলা বাক্য বললাম, ছেলেটি ভাত খাচ্ছে। তো এখানে ছেলেটি হচ্ছে কর্তা, কারণ খাওয়া কাজটা করছে কিন্তু ছেলেটি। আর কি খাচ্ছে না ভাত, অতএব এটি কর্ম, কর্তা, কর্ম। আর এটি হচ্ছে ক্রিয়াপদ, খাওয়া একটা কাজ, তাই এটি হচ্ছে ক্রিয়াপদ। তো এটাকে আমরা সংস্কৃতে কিভাবে অনুবাদ করব? ছেলেটি, একটা একটা করে পদ আমরা আলোচনা করি। ছেলেটি, ছেলেটির সংস্কৃত শব্দ হচ্ছে বালক, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো রূপ করব। এবং এটা যেহেতু কর্তা, আমরা জানি যে কর্তায় প্রথমা বিভক্তি হয়, কর্তরি প্রথমা, তাই কর্তায় প্রথমা বিভক্তি করব। এবং ছেলেটি একজন মানে এক বচন, অতএব বালক শব্দের প্রথমার এক বচনের রূপ করব। নর শব্দের প্রথমার এক বচনে নরাহা, তাহলে বালক শব্দের প্রথমার এক বচনে বালক। এবার আসছি কর্ম। আমরা জানি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। ভাতের সংস্কৃত শব্দ কি? অন্ন। এটা অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ আমরা পড়েছি ফল শব্দ, অতএব এই অন্ন শব্দটা ফল শব্দের মতো রূপ করব। এবং দেখো ভাত খাচ্ছে মানে কর্মকারক, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়, দ্বিতীয় এক বচন করব। ফলম ফলে ফলানি ফলম, দ্বিতীয় এক বচনে, তাহলে এটা হবে অন্নম। অন্নম। এরপরে আসছে ক্রিয়াপদ। আমাদের যেটা আলোচনা করছি ক্রিয়াপদের প্রয়োগ। ক্রিয়াপদটাকে আমরা করব কিভাবে, ক্রিয়াপদের রূপটা কিভাবে গঠন করব? খাচ্ছে, প্রথম কাজ ধাতুটাকে নির্ণয় করা। খাচ্ছে এর সংস্কৃত ধাতু হলো খাদ ধাতু, খয়াকার ভয় অসন্ত, খাদ ধাতু। খাদ ধাতু এরপরে নির্ণয় করব ক্রিয়ার কাল। খাচ্ছে, খাচ্ছে মানে হচ্ছে বর্তমান কাল, আর বর্তমান কাল আমরা লটের রূপ ব্যবহার করি, অতএব খাদ ধাতুর লটের রূপ হবে
এরপরে আমার দরকার পুরুষ আর বচন। যখনই আমরা ক্রিয়াপদের পুরুষ আর বচন নির্ণয় করব তখন কিন্তু অবশ্যই কর্তার দিকে তাকাতে হবে। কর্তা না দেখে আমি কিন্তু ক্রিয়াপদের পুরুষ বচন নির্ণয় করতে পারবো না। এতক্ষণ আমি পেয়েছি খাদ ধাতুর লটের রূপ হবে, কিন্তু পুরুষ আর বচন কি হবে? যেহেতু কর্তা ছেলেটি, অতএব এটা প্রথম পুরুষ হবে, কারণ কর্তা আমি, আমরা দুজন আমরা হলে উত্তম পুরুষ হয়, তুমি তোমরা দুজন তোমরা হলে মধ্যম পুরুষ হয়, আর বাকি সব প্রথম পুরুষ হয়। অতএব ছেলেটি প্রথম পুরুষ হবে। ছেলেটি এখানে কর্তা বালক এক বছরে আছে, অতএব ক্রিয়াপদটা হবে এক বছর। তাহলে কি পেলাম? খাদ ধাতুর লট প্রথম পুরুষ এক বচন, খাদতি। এটা হলো খাদতি। অতএব বালাকা অন্নম খাদতি, অর্থাৎ ছেলেটি ভাত খাচ্ছে। আর একটা উদাহরণ দিই। আমি বিদ্যালয়ে যাই, তাহলে আমি এখানে কর্তা আর বিদ্যালয় এটা হচ্ছে কর্ম, কিন্তু যেখানে যাওয়া বোঝায় সেখানে কর্মকাণ্ডকে দ্বিতীয় না হয়ে চতুর্থী বিভক্তি হয় যদি শারীরিক প্রচেষ্টা বোঝায়। তো এখানে শারীরিক প্রচেষ্টা বোঝাচ্ছে মানে তোমাকে পায়ে হেঁটে হোক, সাইকেলে হোক বা কোনো যানবাহনের মাধ্যমে হোক স্কুলে তোমাকে যেতে হবে। অতএব এখানে চতুর্থী বিভক্তি করব। যাব এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন আমি এর সংস্কৃতি কি হবে আমরা জানি। অসমত শব্দের প্রথমবার এক বচন অহম, বিদ্যালয়ে আমি কি বললাম, সরি এই চতুর্থীর বদলে বিদ্যালয়ে এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে একা বিভক্তি, মানে আমরা ভাবছি হয়তো এটা অধিকরণটা সপ্তমী বিভক্তি হবে, কিন্তু না, এখানে যেখানে যা বোঝায় সেখানে দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে বিদ্যালয়ম, বিদ্যালয়ম। এরপরে যাব ক্রিয়াপদ, যেখানে যা বোঝায় তাতে দ্বিতীয় বিভক্তি হয় যদি শারীরিক প্রচেষ্টা বোঝায়। যদি মনে মনে যা বোঝায় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় করি বা চতুর্থী করি। তো এখানে কিন্তু যেহেতু শারীরিক প্রচেষ্টা বোঝাচ্ছে আমরা দ্বিতীয় বিভক্তি করব। তো যাব এই ক্রিয়াপদ, যাওয়ার ধাতুটি কি? প্রথম আমার কাজ হচ্ছে ধাতু নির্ণয় করা। ধাতুটা হচ্ছে গম ধাতু। এবারে যাব মানে ক্রিয়া কোন কাল হচ্ছে? পরে যাব, অতএব ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে আমরা সংস্কৃতে লিটের রূপ করি এবং এরপরে আমাকে দেখতে হবে পুরুষ আর বচন। পুরুষ আর বচন নির্ণয় করার জন্য অবশ্যই আমি কর্তার দিকে তাকাবো। কর্তা আছে আমি, অহম। অহম মানে উত্তম পুরুষ আর অহম মানে এক বচন। অতএব ক্রিয়াপদটা হবে গম ধাতু রেট উত্তম পুরুষের এক বচন, অর্থাৎ গচ্ছামি। এটা গেল লট। এরপরে লং দিয়ে উদাহরণ দিই। ধরো লিখলাম তোমরা দুজন খেয়েছিলে, তোমরা দুজন এলাম ভাত খেয়েছিলে, কর্মটা যোগ করেছিলাম, ভাত খেয়েছিলে। এখানে তোমরা দুজন কর্তা, ভাত হচ্ছে কর্ম আর খেয়েছিল হচ্ছে ক্রিয়াপদ। তোমরা দুজন যুজমত শব্দের প্রথমার দ্বিবচন তম যুবাম, তাহলে এখানে হবে যুবাম। তম যুবাম। ভাত, ভাতের সংস্কৃত আমরা আগেই করেছি অন্ন, তাই তো? তাহলে এটা হবে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি অন্ন। খেয়েছিলে,
ধাতুটি কি? খাদ ধাতু। এবং কোন লকারে আছে অর্থাৎ কোন বিভক্তি বা ক্রিয়ার কাল কি? না লং, অর্থাৎ অতীত কাল। খেয়েছিলে, ঘা গাছটা অনেক আগে হয়ে গেছে, এটা হচ্ছে অতীত কাল, মানে লং এর রূপ করব খাদ ধাতু লং। এরপরে পুরুষ আর বচন নির্ণয় করার সময় আমরা অবশ্যই কর্তার দিকে তাকাবো। কর্তা আছে তোমরা দুজন, অতএব এটা মধ্যম পুরুষ, এবং দুজন যেহেতু দ্বিবচন, অতএব খাদ ধাতু লং মধ্যম পুরুষের দ্বিবচন। তাহলে কি হবে? অ খাদতম। জুয়াম অন্নম অখাদতম। খাদ ধাতুর লং মধ্যম পুরুষের দ্বিবচন আছে অখাদতম। এরপরে যদি লোট দিয়ে উদাহরণ দিই, লোট অর্থাৎ আদেশ, উপদেশ, অনুজ্ঞা, প্রার্থনা ইত্যাদি বোঝাবে। লোট সকালে শয্যা ত্যাগ করো। সকালে শয্যা ত্যাগ করো, এটা আদেশ বা উপদেশ বোঝাচ্ছে। তাহলে সকালে এর আমরা সংস্কৃত করব কিভাবে? না আমরা একটা অব্যয় পড়েছি, প্রাতঃ। প্রাতঃ মানে হচ্ছে সকাল। তাহলে অব্যয়টা লাগিয়ে দিই, কারণ অব্যয় তো কোনো চেঞ্জ হবে না লিঙ্গ বচন বিভক্তি ভেদে। অতএব প্রাতঃ এই রূপটাই বসে যাবে। প্রাতঃ শয্যা ত্যাগ করো। অতএব শয্যাটা হচ্ছে কর্ম, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। আর শয্যা শব্দটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো হবে। লতা শব্দের দ্বিতীয় এক বছরে যদি লতাম হয়, তাহলে শয্যা শব্দের দ্বিতীয় এক বছরে শয্যাম। শয্যাম। এবার ত্যাগ করো, ত্যাগ করার ধাতুটি হচ্ছে ত্যাজ ধাতু। তয়ে যতলা বর্গে চলে হাসুন। ত্যাজ, ত্যাজ মানে হচ্ছে ত্যাগ করা। ধাতু পেলাম ত্যাজ ধাতু। এবার ত্যাগ করো মানে আদেশ বা উপদেশ বোঝাচ্ছে, অতএব এটা আমরা লোটের রূপ করব, লোটের রূপ। এরপরে আমাকে দেখতে হবে পুরুষ আর বচন। পুরুষ আর বচন নির্ণয় করার জন্য আমাকে কর্তার দিকে তাকাতে হবে। এখন এই বাক্যের মধ্যে কর্তাটি উজ্জ্ব আছে। সকালে শয্যা ত্যাগ করো, এই বাক্যে কিন্তু কর্তাটি উজ্জ্ব আছে। কর্তাটা কি? কে কর্তা? হয় তুমি, নয় তোমরা দুজন, নয়তো তোমরা। তো আমি যদি তুমি ধরি, সকালে শয্যা ত্যাগ করো, তুমি সকালে শয্যা ত্যাগ করো, যদি আমি তুমি ধরি, তাহলে কি হবে? লোটের মধ্যম পুরুষ হবে, এবং কর্তা যদি আমি তুমি ধরেছি তাহলে এক বচন হবে। যদি তোমরা ধরতাম তাহলে মধ্যম পুরুষের বহু বচন হতো। যদি আমরা তোমরা দুজন একে কর্তা ধরতাম তাহলে কিন্তু দ্বিবচন করতাম। যেহেতু তুমি ধরেছো তাহলে এক বচন করবো। তাহলে ত্বজ ধাতুর লোট মধ্যম পুরুষের এক বচন, রূপটা হবে ত্যাজ। এইভাবে কিন্তু আমাদেরকে ক্রিয়াপদ গঠন করতে হবে, ক্রিয়াপদটাকে প্রয়োগ করতে হবে। আমরা ধাতুরূপ মুখস্থ করি, আমরা শব্দরূপ মুখস্থ করি, কিন্তু সেগুলোকে প্রয়োগ করতে হবে কিন্তু এইভাবে। ধাতুরূপ যদি মুখস্থ করি আমরা, এই পুরুষ বচন অনুযায়ী আমাকে প্রয়োগ করতে হবে। আমরা অবশ্যই ক্রিয়াপদটা দেখে আমরা ধাতু চিনতে পারবো, এবং এটা কোন ক্রিয়ার কালে আছে সেটাও চিনতে পারবো। কিন্তু পুরুষ আর বচন নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই কর্তার দিকে দেখতে হবে। কর্তা কোন পুরুষ সে অনুযায়ী ক্রিয়াপদটা পুরুষ হবে, এবং কর্তার কোন বচনে আছে সেই অনুযায়ী ক্রিয়াপদের বচনটা নির্ণয় করতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা ক্রিয়াপদ প্রয়োগ করব। আজকে এই পর্যন্ত, আবার আমরা পরের ক্লাসে অন্য টপিক আলোচনা করব।